ওয়েলকাম টু নিউ সেশন। তোমরা যারা জিএনএম এবং এএনএম এর এন্ট্রান্স এক্সাম দেবে তোমাদের জন্য আজকে উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়া প্রদান জীবনবিজ্ঞান থেকে আমি এর আগের ক্লাসে ডিটেলস ক্লাস পড়িয়েছিলাম। এই ক্লাসে এমসিকিউ কোশ্চেন প্র্যাকটিস করাবো ক্যাটাগরি 1 এবং ক্যাটাগরি 2 অর্থাৎ 1 নাম্বার এবং 2 নাম্বারের যে কোশ্চেনগুলো হয় ডিটেলসে আলোচনা করাচ্ছি। মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত এই ক্লাসটি অবশ্যই করবে। জীবন বিজ্ঞান থেকে তোমরা জানো টোটাল 50 নাম্বারের কোশ্চেন হবে, ক্যাটাগরি 1 এবং ক্যাটাগরি 2 মিলিয়ে টোটাল 50 নাম্বারের কোশ্চেন। একটু মনোযোগ সহকারে পড়লে অবশ্যই এখান থেকে 45 প্লাস নাম্বার তোলা যায়। এর আগের ক্লাসে আমি ডিটেলসে পড়িয়েছি উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়া প্রদান এই চ্যাপ্টার থেকে। যদি এই ক্লাসটি না দেখে থাকো চ্যানেলে ভিজিট করো, প্লেলিস্ট করে দেওয়া হয়েছে। প্লেলিস্টে প্রত্যেকটি ক্লাস পরপর সাজানো রয়েছে। ডিটেলস ক্লাস কনসেপ্ট অনুযায়ী ক্লাস আমাদের পেইড ব্যাচেও চলছে। তোমরা যদি আমাদের নতুন একটি পেইড ব্যাচ যদি আমাদের ব্যাচে ভর্তি হতে চাও অবশ্যই এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নেবে। তোমরা জানো আমরা টোটাল এখন থেকে পরীক্ষার আগে পর্যন্ত লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, ম্যাথমেটিক্স, ইংলিশ, জিকে, রিজনিং এই 6টি সাবজেক্ট বিষয়ভিত্তিক ভাবে চ্যাপ্টার অনুযায়ী কনসেপচুয়াল ভাবে ক্লাস করাচ্ছি এবং টোটাল আমরা 699 টাকা নিচ্ছি। 699 টাকা ওয়ান টাইম পেমেন্ট, একবার পেমেন্ট করলে পরীক্ষার আগে পর্যন্ত তোমরা প্রত্যেক দিন আমাদের সন্ধ্যে 7টা থেকে ক্লাস হয়, ক্লাস করতে পারবে। প্রত্যেকটি ক্লাস লাইভ ক্লাস, মক টেস্ট, সাজেশন সেট সমস্ত কিছুই তোমরা এই 699 টাকা পেমেন্ট করলে পেয়ে যাবে। আমরা মান্থলি কোনো টাকা নিই না। তোমরা যদি আমাদের নতুন পেইড ব্যাচে যুক্ত হতে চাও এই হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নেবে। তো কথা না বাড়িয়ে সরাসরি আমি ক্লাসে চলে আসছি। এখানে আমরা কোশ্চেন অ্যান্সার গুলো আলোচনা করব। আর তোমরা জানো আমাদের এখানে পড়ে প্রচুর স্টুডেন্ট গভর্নমেন্ট কলেজে চান্স পায়। তোমরা কিন্তু অবশ্যই মনোযোগ সহকারে পড়াশোনা এখন থেকেই শুরু করো। তো চলো প্রথম কোশ্চেনে আমরা চলে যাব। তো প্রথম কোশ্চেন কি বলছে, মসের স্ত্রীধানী নিঃসৃত যে রাসায়নিক পদার্থ দ্বারা মসের শুক্রাণু আকৃষ্ট হয় তা হলো। কি বলছে, মসের স্ত্রীধানী নিঃসৃত যে রাসায়নিক পদার্থ দ্বারা মসের শুক্রাণু আকৃষ্ট হয় তা হলো। এগুলো ক্যাটাগরি 1 অর্থাৎ 1 নাম্বারের কোশ্চেন। তো আমাদের প্রথমে জানতে হবে যে মসের শুক্রাণু সুক্রোজের প্রভাবে এবং ফার্নের যে শুক্রাণু রয়েছে সেগুলো ম্যালিক অ্যাসিডের প্রভাবে ডিম্বাণুর দিকে অগ্রসর হয়। আমি ডিটেলস ক্লাসে এটা কিন্তু লাইন ধরে বলেছিলাম। তাহলে মসের স্ত্রীধানী নিঃসৃত যে রাসায়নিক পদার্থ দ্বারা মসের শুক্রাণু আকৃষ্ট হয় তাকে আমরা কি বলবো, সুক্রোজ। কারণ একটু আগেই তো আমি বললাম যে মসের শুক্রাণু সুক্রোজের প্রভাবে এবং ফার্নের শুক্রাণু ম্যালিক অ্যাসিডের প্রভাবে ডিম্বাণুর দিকে অগ্রসর হয়। এটা হচ্ছে এক ধরনের কেমোট্যাকটিক চলন। তো রাইট অ্যান্সার অপশন সি। এখানে অপশন সি হবে রাইট অ্যান্সার। এর পরের কোশ্চেনে যাব। পরের কোশ্চেন কি বলছে, পরের কোশ্চেনে আমরা চলে যাচ্ছি। পরের কোশ্চেন বলছে সুন্দরী গাছের শ্বাসমূলের অভিকর্ষের বিপরীতে মাটির ওপরের দিকে বৃদ্ধি পাওয়াকে কি বলে। সুন্দরী গাছের শ্বাসমূলের অভিকর্ষের বিপরীতে মাটির ওপরের দিকে যে বৃদ্ধি পাওয়া একে আমরা কি বলবো। তো এটা এক ধরনের প্রতিকূল অভিকর্ষবর্তী চলন। কেন? কারণ সুন্দরী গাছের শ্বাসমূল মাটির ওপরের দিকে এইভাবে উঠে থাকে। তো আমরা জানি মূল এটা অভিকর্ষের দিকে অর্থাৎ মাটির নিচের দিকে যায়, গাছের শেকড় মাটির নিচের দিকে যায়, কিন্তু তার বিপরীতে কাজ করছে সুন্দরী গাছের এই শ্বাসমূলগুলো। এই জন্য একে আমরা বলবো প্রতিকূল অভিকর্ষবর্তীয় বা প্রতিকূল অভিকর্ষ বৃত্তীয় চলন বা প্রতিকূল অভিকর্ষবর্তীয় চলন। ঠিক আছে, অপশন বি হবে এখানে সঠিক অ্যান্সার। তার পরের কোশ্চেনে যাব। পরের কোশ্চেন কি বলছে, পরের কোশ্চেনে বলছে উদ্ভিদ দেহে সামগ্রিক চলন যখন বাহ্যিক উদ্দীপকের প্রভাবে ঘটে তখন তাকে কি বলে। উদ্ভিদের সামগ্রিক চলন যখন বাহ্যিক উদ্দীপকের প্রভাবে ঘটে তখন তাকে আমরা কি বলবো। বাহ্যিক উদ্দীপকের প্রভাবে উদ্ভিদ দেহে সামগ্রিক চলন হলে সেটা হয় ট্যাকটিক চলন। কারণ ট্যাকটিক চলনের ক্ষেত্রে আমরা জেনেছিলাম আলো, তাপমাত্রা, রাসায়নিক পদার্থ এই ধরনের বহিস্থ উদ্দীপকের প্রভাবে উদ্ভিদ অঙ্গের যখন স্থান পরিবর্তন হবে তখন তাকে আমরা বলবো
ট্যাকটিক চলন। উদাহরণ হিসেবে আমি তোমাদের বলেছিলাম ক্লামাইডোমোনাস, ভলভক্স, এদের যে চলনটা হয় সেটা হচ্ছে এক ধরনের কি ট্যাকটিক চলন। তো রাইট অ্যান্সার অপশন সি, ট্যাকটিক চলন। এর পরের কোশ্চেনে যাব। পরের কোশ্চেন কি বলছে? পরের কোশ্চেন বলছে ট্রপিক চলন সম্পর্কিত কোন বক্তব্যটি সঠিক তা নির্বাচন করো। ট্রপিক চলন সম্পর্কিত সঠিক বক্তব্য খুঁজে বার করতে বলেছে। ট্রপিক চলন মানে দিক নির্ণীত চলন। তো ট্রপিক চলন কাকে বলে? উদ্দীপকের উৎসের দিকে, উদ্দীপকের গতিপথের দিকে উদ্ভিদ অঙ্গের চলনকে, উদ্দীপকের উৎসের দিকে বা উদ্দীপকের গতিপথের দিকে উদ্ভিদ অঙ্গের যে চলন ঘটে তাকে আমরা কি বলি? ট্রপিক চলন বা দিক নির্ণীত চলন। এখানে আমরা তিনটে ভাগ পেয়েছিলাম, ফটোট্রপিক আলোর প্রভাবে ঘটলে, হাইড্রোট্রপিক যে জলের উদ্দীপক বা জলের গতিপথের প্রভাবে ঘটলে, আর জিওট্রপিক জলের উদ্দীপকের দিকে ঘটলে। তাহলে এখানে যে অপশনগুলো দিয়েছে একটু মন দিয়ে পড়ো, কোন বক্তব্যটি সঠিক বলেছে। তো এখানে বলেছে এটি উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত হয় না, তীব্রতা দ্বারা ন্যাস্টিক চলন নিয়ন্ত্রিত হয়। উদ্ভিদ অংশের সামগ্রিক স্থান পরিবর্তন হয় না, এটা তো ট্যাকটিক চলন, স্থান পরিবর্তন ঘটে। ভলভক্স নামক শ্যাওলা চলন ঘটে না, ক্লামাইডোমোনাস ভলভক্সের ট্যাকটিক চলন হয়। এটি উদ্দীপকের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত আবিষ্ট বক্র চলন। হ্যাঁ, আমরা সংজ্ঞায় এটাই জেনেছিলাম, উদ্দীপকের উৎসের দিকে বা উদ্দীপকের গতিপথের দিকে উদ্ভিদ অঙ্গের যখন চলন ঘটে তখন তাকে ট্রপিক চলন বা দিক নির্ণীত চলন বলে থাকি। তাহলে রাইট অ্যান্সার অপশন ডি, অপশন ডি হবে এখানে সঠিক অ্যান্সার। তার পরের কোশ্চেনে চলে যাব। পরের কোশ্চেন কি বলছে? উদ্ভিদ অঙ্গের চলন যখন আলো ও উষ্ণতা উভয়ের প্রভাবে ঘটে তখন তাকে কি বলে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এই টাইপের কোশ্চেন পরীক্ষায় তোমরা পাবে বছর, অবশ্যই দেখে রাখবে। উদ্ভিদ অঙ্গের চলন যখন আলো ও উষ্ণতা উভয়ের প্রভাবে ঘটে তখন তাকে আমরা কি বলি? নিকটি ন্যাস্টি চলন বলি, নিকটি ন্যাস্টি চলন বলি। কারণ উদ্ভিদ অঙ্গের চলন দুটোর প্রভাবে ঘটছে, আলো এবং উষ্ণতা, এই দুটোর প্রভাবে ঘটছে বলেই এটা নিকটি ন্যাস্টি চলন। উদাহরণ হিসেবে তোমরা মনে রাখবে টিউলিপ ফুল, টিউলিপ ফুল, সিম্ব গোত্রীয় উদ্ভিদের পাতা, সিম্ব গোত্রীয় উদ্ভিদের পাতা, সিম্ব গোত্রীয় উদ্ভিদের পাতা, এদের যে চলন সেটা হচ্ছে নিকটি ন্যাস্টি চলন, আলো এবং উষ্ণতা উভয়ের প্রভাবে ঘটে। তারপরের কোশ্চেনে যাব। পরের কোশ্চেন কি বলছে? কচি কলা পাতা গুটিয়ে থাকা এক প্রকারের কি চলন? কচি কলা পাতা বা কচি কচু পাতা এগুলো যখন গুটিয়ে থাকে, আমি ডিটেলসে বলেছিলাম, ডিটেলস ক্লাস অবশ্যই দেখবে, কনসেপ্ট অনুযায়ী বুঝতে হলে পেইড ব্যাচেও যুক্ত হতে পারো, ডিটেলসে না বুঝলে অ্যান্সার করতে একটু টাফ হয়। বলো, কচি কলা পাতা গুটিয়ে থাকা এটা হচ্ছে এক ধরনের হাইপোন্যাস্টি চলন। কেন হাইপোন্যাস্টি চলন? তো আমরা জেনেছিলাম পাতার গঠনের প্রথম পর্যায়ে অর্থাৎ অঙ্কভাগের কোষগুলো পৃষ্ঠভাগের কোষ অপেক্ষায় বেশি বৃদ্ধি পায়, ফলে পাতাগুলো কি হয়? গুটিয়ে থাকে, একে আমরা কি বলি? হাইপোন্যাস্টি চলন। ফান, তারপরে যে কচি কলা পাতা, কচি কচু পাতা, এগুলোর পাতা প্রথম অবস্থায় গুটিয়ে থাকে, একে আমরা কি বলি? হাইপোন্যাস্টিক বা হাইপোন্যাস্টিক চলন। তো রাইট অ্যান্সার অপশন বি, ঠিক আছে। তারপরের কোশ্চেনে যাব। পরের কোশ্চেনে কি বলছে? বৃদ্ধিজ চলন নয় এমন একটি উদাহরণ হলো, বৃদ্ধিজ চলন নয় এমন একটি উদাহরণ। এখানে দেখো আলোর দিকে কাণ্ডের চলন, এটা কিন্তু বৃদ্ধিজ চলন। ডালের দিকে জলের দিকে মূলের চলন, এটাও বৃদ্ধিজ চলন। অবলম্বনকে জড়িয়ে ধরে আকর্ষের চলন, এটাও বৃদ্ধিজ চলন। কিন্তু লজ্জাপতির পাতা যে মুড়ে যাওয়া, এটা কিন্তু বৃদ্ধিজ চলন নয়। এই টাইপের কোশ্চেন কিন্তু পরীক্ষায় বেশি বেশি দেয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, অবশ্যই দেখে রাখবে এবছর পরীক্ষায় এখান থেকেই কোশ্চেন দেবে। কেন লজ্জাপতি পাতা মুড়ে যাওয়া এটা বৃদ্ধিজ চলন নয়? কারণ বৃদ্ধিজ চলন সেটা হচ্ছে কাণ্ড মূলের বৃদ্ধি ঘটবে, আর সিজমোন্যাস্টির ক্ষেত্রে লজ্জাপতির পাতা যেটা হয়
সেটা ঘর্ষণ, স্পর্শ, বায়ু প্রবাহ প্রভৃতি উদ্দীপকের প্রভাবে উদ্ভিদ অঙ্গের যে চলন সেটা হচ্ছে ন্যাস্টিক চলন। আর এটা লজ্জাপতি লতার পাতায় স্পর্শ করলে সেটা পাতাগুলো নুইয়ে পড়ে বা মুদে যায়, এটা হচ্ছে এক ধরনের স্পর্শ ব্যাপ্তি চলন, বৃদ্ধিজ চলন নয়। তো এখানে রাইট অ্যান্সার অপশন ডি, অপশন ডি হবে রাইট অ্যান্সার। তারপরের কোশ্চেনে যাব। পরের কোশ্চেন কি বলছে, থিগমোট্রপিজমের উদাহরণটি দাও। থিগমোট্রপিজম এর উদাহরণ দিতে বলেছে। কোশ্চেনটি খুবই সহজ, কিন্তু কোশ্চেনটি ঘুরিয়ে দিয়েছে বলে তোমাদের কিন্তু কোশ্চেনটি ভয় লাগবে। থিগমোট্রপিজম, থিগমো মানে স্পর্শ ব্যাপ্তি চলনের কথা বলছে, অর্থাৎ সিসমোন্যাস্টিক চলনের কথা বলছে। আমরা কি জেনেছিলাম, স্পর্শ, ঘর্ষণ, আঘাত প্রভৃতি বায়ু প্রবাহ প্রভৃতি উদ্দীপকের তীব্রতার ফলে উদ্ভিদ অঙ্গের যে ন্যাস্টিক চলন হয় সেটা হচ্ছে সিসমোন্যাস্টিক চলন বা স্পর্শ ব্যাপ্তি চলন, আর এটাই হচ্ছে থিগমোট্রপিজম। তাহলে এখানে থিগমোট্রপিজম কি কারণে হচ্ছে, স্পর্শের কারণে হচ্ছে। তো রাইট অ্যান্সার অপশন এ, স্পর্শের কারণে থিগমোট্রপিজম হচ্ছে। তারপরের কোশ্চেনে যাব। তারপরের কোশ্চেন কি বলছে, হাইড্রোট্রপিজমের উদ্দীপকটি কি। তো এর আগের মানে কোশ্চেন থিগমোট্রপিজম মানে স্পর্শ, আর হাইড্রোট্রপিজম এটা কি কারণে ঘটছে। হাইড্রোট্রপিজম, হাইড্রো মানে কি জল ভিত্তি চলন, হাইড্রোট্রপিক চলন। তাহলে হাইড্রোট্রপিক চলনে আমরা কি পেয়েছিলাম, উদ্ভিদ অঙ্গের চলন যখন জলের উৎস বা গতিপথ অনুসারে হবে তখন সেটা হবে হাইড্রোট্রপিক চলন। তাহলে হাইড্রোট্রপিক চলন জলের কারণে হচ্ছে, উদ্দীপকটা কি জল। তো রাইট অ্যান্সার অপশন সি জল, হাইড্রোট্রপিজমের উদ্দীপকটি হচ্ছে জল। তারপরের কোশ্চেনে চলে যাব। পরের কোশ্চেন কি বলছে, জিওট্রপিক চলনের উদ্দীপকের নাম কি। জিওট্রপিক চলন, তো জিও মানে কি পৃথিবী। তো আমরা জিওট্রপিক চলনের ক্ষেত্রে কি পড়েছিলাম, যে উদ্ভিদ অঙ্গের চলন যখন মধ্যাকর্ষণ শক্তির প্রভাবে অভিকর্ষের গতিপথ অনুসারে হয় তখন তাকে অভিকর্ষবৃত্তি বা অভিকর্ষবর্তী বা জিওট্রপিক চলন বলে থাকি। তো জিওট্রপিক চলন বা অভিকর্ষবর্তী চলন হচ্ছে উদ্ভিদ অঙ্গের চলন মধ্যাকর্ষণ শক্তির প্রভাবে ঘটছে। তাহলে এখানে মধ্যাকর্ষণ শক্তিটাই হচ্ছে উদ্দীপক, অভিকর্ষ বলটাই হচ্ছে উদ্দীপক। তো রাইট অ্যান্সার জিওট্রপিক চলনের উদ্দীপক হচ্ছে অভিকর্ষ বল, অভিকর্ষ বল অপশন বি হবে এখানে রাইট অ্যান্সার। তারপরের কোশ্চেনে যাব। পরের কোশ্চেন কি বলছে, পরের কোশ্চেন বলছে যে উদ্ভিদ অঙ্গে নেগেটিভ জিওট্রপিক চলন ঘটে সেটি হলো, যে উদ্ভিদ অঙ্গে নেগেটিভ নেগেটিভ জিওট্রপিক চলন ঘটে তার নাম কি। নেগেটিভ জিওট্রপিক, তো জিওট্রপিক মানে মধ্যাকর্ষণ শক্তির প্রভাবে যখন চলন ঘটবে সেটাই হবে জিওট্রপিক চলন। এবারে নেগেটিভ মানে তার বিপরীতে কাজ করবে। তো আমরা জানি উদ্ভিদ অঙ্গের মূল মাটির দিকে যায়, এটা কি পজিটিভ হচ্ছে জিওট্রপিক চলন, যেদিকে অভিকর্ষ বল সেই দিকেই কিন্তু গাছের মূলগুলো যাচ্ছে, এই জন্য এটা পজিটিভ জিওট্রপিক চলন। কিন্তু উদ্ভিদ অঙ্গের কাণ্ড যেদিকে মূল তার বিপরীত দিকে যাচ্ছে, এই জন্য এই কাণ্ডটাকে আমরা বলবো নেগেটিভ জিওট্রপিক চলন। এটা হচ্ছে উদ্ভিদ অঙ্গ যেটা নেগেটিভ জিওট্রপিক চলন ঘটে। রাইট অ্যান্সার কাণ্ড, অপশন বি হবে রাইট অ্যান্সার। তারপরের কোশ্চেন, তারপরের কোশ্চেন কি বলছে, নিচের যে উদ্ভিদ অঙ্গটিতে নেগেটিভ ফটোট্রপিজম দেখা যায় সেটি হলো, একটু আগেই বলে দিলাম নেগেটিভ ফটোট্রপিজমের কথা বলছে। এর আগে আমরা নেগেটিভ যে জিওট্রপিকের কথা জেনেছিলাম, তাহলে এখানে ফটোট্রপিজমের কথা বলছে। ফটো মানে আলো, নেগেটিভ ফটোট্রপিজম মানে আলোর বিপরীতে যখন কাজ করবে, আলোর বিপরীতে যখন উদ্ভিদ অঙ্গের কোনো অঙ্গ বৃদ্ধি পাবে তখন তাকে আমরা বলবো নেগেটিভ ফটোট্রপিজম। তো আমরা কি জানি উদ্ভিদ অঙ্গের যে মূল সেটা কি হয়, আলোর বিপরীতে কাজ করে, আর উদ্ভিদ অঙ্গের কাণ্ড যেদিকে সূর্যালোক সেই দিকেই বৃদ্ধি পাচ্ছে গাছের শাখা প্রশাখাটা। তাহলে এটা হচ্ছে পজিটিভ ফটোট্রপিক চলন, কাণ্ড কাণ্ড পজিটিভ ফটোট্রপিক চলন, আর নেগেটিভ হচ্ছে
আলোর বিপরীতে কাজ করছে, এই জন্য এটা নেগেটিভ ফটোট্রপিক বা হচ্ছে নেগেটিভ ফটোট্রপিক চলনের অঙ্গ এটা, বা নেগেটিভ ফটোট্রপিজম করে। এখানে মনে রাখতে হবে মূল। অপশন এ হবে রাইট অ্যান্সার। আশা করি ক্লিয়ার, বুঝতে পারছো। এই জন্য ডিটেলসে এগুলো বুঝে রাখা অবশ্যই প্রয়োজন। ঠিক আছে, তারপরের কোশ্চেনে চলে যাব। তারপরের কোশ্চেন কি বলছে, উদ্ভিদের কাণ্ড বা উদ্ভিদের কাণ্ডে যে চলন দেখা যায়, উদ্ভিদের কাণ্ডে যে চলন দেখা যায়, উদ্ভিদের কাণ্ডে কি চলন দেখা যায়? অপশানে রয়েছে পজিটিভ ফটোট্রপিক, নেগেটিভ ফটোট্রপিক, পজিটিভ হাইড্রোট্রপিক, পজিটিভ জিওট্রপিক। তো আমাদের মনে রাখতে হবে উদ্ভিদের যে কাণ্ড, উদ্ভিদের কাণ্ড একটু আগেই বললাম যেদিকে আলো সেই দিকেই যাচ্ছে, তাহলে উদ্ভিদের কাণ্ড সূর্যালোকের দিকে বৃদ্ধি পাচ্ছে মানেই কি পজিটিভ ফটোট্রপিক চলন ঘটছে, তাহলে পজিটিভ ফটোট্রপিক চলন ঘটে উদ্ভিদের কাণ্ডে। ঠিক আছে, এইগুলো আমরা এইভাবে মনে রাখবো। তারপরের কোশ্চেন, এই পজিটিভ আর নেগেটিভ থেকে একটি কোশ্চেন দেবে। পরের কোশ্চেনে বলছে কিছু ফুল সূর্যোদয়ের পরে ফোটে কিন্তু সূর্যাস্তের সঙ্গে সঙ্গে মুদে যায়, এটি কি? কিছু ফুল সূর্যোদয়ের পরে ফোটে কিন্তু সূর্যাস্তের সঙ্গে সঙ্গে সেটি মুদে যায়, মানে আমি তোমাকে বলতে চাইছি সূর্যমুখী ফুল যেদিকে সূর্যালোক সেই দিকেই দেখবে মাথাটা ঘুরিয়ে রেখেছে, সূর্য অস্ত গেল দেখবে ফুলটাও মানে হচ্ছে উল্টো দিকে কি হয়, নেতিয়ে যায়, নিচের দিকে মাথাটা ঘুরিয়ে নেয়। তাহলে এটা কি? এটা হচ্ছে এক ধরনের ফটোন্যাস্টিক চলন। কারণ আমরা জেনেছিলাম যে আলোর তীব্রতা অনুসারে, আলোকের তীব্রতা অনুসারে উদ্ভিদ অঙ্গের যখন চলন ঘটে তখন সেটা হয় ফটোন্যাস্টিক চলন বা আলোক ব্যাপ্তি চলন। উদাহরণ দিয়েছিলাম পদ্ম সূর্যমুখী ফুল আলোর তীব্রতা অনুসারে ফোটে, এই জন্য একে আমরা বলবো ফটোন্যাস্টিক চলন। তো রাইট অ্যান্সার ফটোন্যাস্টিক চলন। ক্লিয়ার? অপশন এ হবে সঠিক অ্যান্সার। তারপরের কোশ্চেনে চলে যাব। পরের কোশ্চেন কি বলছে, বনচাঁড়ালের পার্শ্বপত্রকের যে চলন, বনচাঁড়ালের পার্শ্বপত্রকের যে চলন সেটা হলো বলন, পরিচলন, প্রকরণ নাকি আবর্তন? এই কোশ্চেনটি আমার মনে হচ্ছে এবছর 100% দেবে। এই কোশ্চেনটি খুবই খুবই গুরুত্বপূর্ণ। বনচাঁড়ালের পার্শ্বপত্রকে যে চলন দেখা যায় সেটা হচ্ছে প্রকরণ চলন। কারণ প্রকরণ চলনের ক্ষেত্রে আমরা জেনেছিলাম বনচাঁড়াল উদ্ভিদের পরিণত কোষে রসস্ফীতি হ্রাস ও বৃদ্ধির ফলে বনচাঁড়াল উদ্ভিদের তিনটি অনুফলকের দুই পাশের অনুফলক দুটি পর্যায়ক্রমে ওঠানামা করতে থাকে, একে আমরা প্রকরণ চলন বলি। তাহলে প্রকরণ চলন কাদের ঘটে? বনচাঁড়াল উদ্ভিদের ক্ষেত্রে ঘটে। তাহলে বনচাঁড়াল উদ্ভিদের ক্ষেত্রে কোন চলন দেখা যায়? প্রকরণ চলন দেখা যায়। রাইট অ্যান্সার অপশন সি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই কোশ্চেনটি অবশ্যই মনে রাখতে হবে। তারপরের কোশ্চেনে চলে যাব। ক্লোরোফর্মের সংস্পর্শে উদ্ভিদ অঙ্গের চলনকে কি বলে? ক্লোরোফর্মের সংস্পর্শে উদ্ভিদ অঙ্গের যে চলন ঘটে তাকে আমরা কি বলবো? তো মনে রাখতে হবে ক্লোরোফর্ম, এই ক্লোরোফর্মের প্রভাবে উদ্ভিদ অঙ্গের যে চলন, তাহলে ক্লোরোফর্ম এক প্রকারের কি কেমিক্যাল, তাহলে কেমিক্যালের তীব্রতা অনুসারে উদ্ভিদ অঙ্গের যে চলন ঘটে তাকে আমরা কি বলি? কেমোন্যাস্টিক চলন। তাহলে কেমিক্যালের প্রভাবে উদ্ভিদ অঙ্গের যে চলন ঘটে সেটাই হচ্ছে কেমোন্যাস্টিক চলন। উদাহরণ সূর্য শিশির, তার যে পাতাগুলো কি করে কেমিক্যালের প্রভাবে আসা মাত্র মানে পতঙ্গদের ধরে খেয়ে নেয়, তাহলে কেমিক্যালের প্রভাবে ঘটছে, সেটাই হচ্ছে কি কেমোন্যাস্টিক চলন। উদাহরণ তোমরা মনে রাখবে, ক্লোরোফর্মের প্রভাবেও কেমোন্যাস্টিক চলন হয়, সূর্য শিশির, পতঙ্গভোগ উদ্ভিদ, এটাও তুমি মনে রাখবে। প্রোটিন, ইথার, ক্লোরোফর্ম প্রভৃতির সংস্পর্শে উদ্ভিদ অঙ্গের যে চলন ঘটে সেটা মূলত কেমোন্যাস্টিক চলন। ঠিক আছে, ক্লিয়ার? তারপরের কোশ্চেনে যাবো। পরের কোশ্চেন কি বলছে, পদ্মফুল প্রস্ফুটনে যে প্রকার চলন দেখা যায়, পদ্মফুল প্রস্ফুটনে যে প্রকার চলন দেখা যায় তার নাম কি? পদ্মফুল প্রস্ফুটনে আমরা জানি যে আলোক বা আলোর তীব্রতা অনুসারে পদ্মফুল, সূর্যমুখী ফুল এগুলো ফুটে এবং সূর্যাস্তের সঙ্গে সঙ্গে, সূর্য ডুবে যাওয়ার সঙ্গে সঙ্গে সেগুলো মুদে যায়। তাহলে পদ্মফুল, সূর্যমুখী ফুলের যে পরিস্ফুটন এটা মূলত কিসের প্রভাবে ঘটে?
আলোর প্রভাবে ঘটে, ফটোর প্রভাবে ঘটে এবং ফটে আলোর তীব্রতার অনুসারে ঘটে। তাহলে আলোর তীব্রতা অনুসারে উদ্ভিদ অঙ্গের যখন চলন হয় সেটা হয় ফটোন্যাস্টি বা ফটোন্যাস্টিক চলন। ফটোন্যাস্টি বা ফটোন্যাস্টিক চলন। তো রাইট অ্যান্সার অপশন বি। এইভাবে ডিটেলসে আমি যেভাবে বোঝাচ্ছি মনে রাখবে, দেখবে বেশি মনে থাকছে। শুধু এমসিকিউ মুখস্থ করতে হবে এমনটা নয়, ডিটেলসে জেনে রাখতে হবে। তো বুঝতে পেরেছো? চলো এরপরে 2 নম্বরের যে কোশ্চেন গুলো পরীক্ষায় আসতে পারে সেই কোশ্চেন গুলো আমি আলোচনা করব। সেই কোশ্চেন গুলো এক এক করে আমি আলোচনা করছি। তোমরা অবশ্যই মনোযোগ সহকারে ক্লাসটি যেভাবে করছো শেষ পর্যন্ত ক্লাসটি দেখো এবং কোথা থেকে কি প্র্যাকটিস করবে সেটাও আমি লাস্টে বলে দেব। তাহলে 2 নম্বরে কিছু কোশ্চেন আমি নিই ক্যাটাগরি 2। এই ক্যাটাগরি 2 এর ক্ষেত্রে একটি বা দুটো অপশন বা তিনটে অপশন সঠিক হতে পারে। একটিও সঠিক হতে পারে, দুটোও সঠিক হতে পারে, তিনটি অপশনও সঠিক হতে পারে, আবার চারটি অপশনও সঠিক হতে পারে। এই জন্য এগুলো এমসিকিউ কোশ্চেন, কিন্তু ক্যাটাগরি 2 2 নম্বরের কোশ্চেন। কোশ্চেন গুলো একটু হাই লেভেলের কোশ্চেন হয়। কোশ্চেনটি দেখো দিয়েছি, কোন কোন উদ্ভিদের নুটেশন দেখা যায়? নুটেশন বা বলন কাদের দেখা যায়? তো নুটেশন বা বলন মানে একটি বৃদ্ধিজ চলনের কথা বলা হচ্ছে। কাণ্ডের অগ্রভাগে অসমান বৃদ্ধি বা বল্লী জাতীয় উদ্ভিদের কাণ্ডের যে চলন সেটা হচ্ছে এক ধরনের কি নুটেশন। তাহলে নুটেশন সিম্বগোত্রীয় উদ্ভিদের কাণ্ডের চলন। তাহলে সিম্বগোত্রীয় উদ্ভিদ কারা? এখানে যে অপশন গুলো দেওয়া রয়েছে দেখো, সিম গাছ সিম্বগোত্রীয় উদ্ভিদ, এদের কি হয় নুটেশন বা বলন হয়। আর কোনটি সিম্বগোত্রীয় উদ্ভিদ? এখানে আরো একটি সিম্বগোত্রীয় জাতীয় উদ্ভিদ অপরাজিতা। তাহলে এখানে অপশন এ এবং অপশন সি, এই যে দুটো উদ্ভিদ বল্লী জাতীয় উদ্ভিদ। এই বল্লী জাতীয় উদ্ভিদ এদের কি হয়? এদের নুটেশন হয়, অর্থাৎ কাণ্ডের অগ্রভাগ অসমান বৃদ্ধি হয়। তাই এই দুটোকে আমরা রাইট অ্যান্সার করব। অপশন এ এবং সি দুটো অ্যান্সার ঠিক। তাহলে এ এবং সি দুটো অপশন দাগ করতে হবে, দুটো অপশন ঠিক। তারপরের কোশ্চেনে চলে যাব। এটা ক্যাটাগরি 2 2 নম্বরের কোশ্চেন ছিল। তারপরের কোশ্চেন, নিম্নের যে বক্তব্যটি সঠিক তা হলো, এই চারটে অপশনের মধ্যে কোন বক্তব্যটি সঠিক? তো এখানে অপশন দিয়েছে ন্যাস্টিক চলনে সামগ্রিক স্থানান্তর ঘটে না, ট্যাকটিক চলনের ক্ষেত্রে সামগ্রিক স্থান পরিবর্তন ঘটে। তাহলে এটা হবে না। তারপরে ট্যাকটিক চলনে অক্সিজেনের প্রভাব দেখা যায় না। তাহলে আমরা কি জানি যে ট্রপিক চলনে অক্সিজেনের প্রভাব দেখা যায়। তাহলে ট্যাকটিক চলনে অক্সিজেনের প্রভাব দেখা যায় না বলেছে, না দিয়েছে, তাহলে এটাকে আমরা সঠিক বলতে পারি, কারণ আমরা তো জানি ট্রপিক চলনে অক্সিজেনের প্রভাব দেখা যায়। তো এখানে যেহেতু না দিয়েছে তাহলে এটাকে আমরা সঠিক ধরতে পারি, তাহলে এটা সঠিক। ট্রপিক চলন উদ্দীপকের উৎসের তীব্রতা অনুসারে ঘটে, একদম নয়। উদ্দীপকে যদি তীব্রতা কথাটা আসে তখন সেটা ন্যাস্টিক চলন হয়, তাহলে এটা ভুল, ঠিক নয়। ন্যাস্টিক চলনে অঙ্গের বৃদ্ধি ঘটে না, একদম ঠিক। তো ট্রপিক চলনের ক্ষেত্রে অঙ্গের বৃদ্ধি ঘটে, ন্যাস্টিক চলনে কিন্তু অঙ্গের বৃদ্ধি ঘটে না, তীব্রতা অনুসারে হয়। সেটা সিজমোন্যাস্টিক হতে পারে, সেটা থার্মোন্যাস্টিক হতে পারে। তাহলে এখানে আমরা কি বলবো, এগুলো আমরা হচ্ছে অঙ্গের বৃদ্ধি ঘটে না বলবো ন্যাস্টিক চলনে, তাহলে এটাও না দিয়েছে। তাহলে এই দুটোকে আমরা সঠিক ধরবো। কোশ্চেন এইভাবে ঘুরিয়ে দেবে। তো এখানে বি আর সি দুটো অপশন ঠিক, দুটো অপশন ক্যাটাগরি 2 এর মধ্যে পড়ছে, 2 নম্বরের কোশ্চেনের মধ্যে পড়ছে। এটা আমরা দাগ করব। ওকে, তারপরের কোশ্চেনে যাব। তারপরের কোশ্চেন কি বলছে, প্যারাটনিক চলনের বৈশিষ্ট্য হলো। প্যারাটনিক চলন কি? তো আমাদের জানতে হবে যে ট্যাকটিক চলন, এই ট্যাকটিক চলন এটা এক স্থান থেকে অন্য স্থানে যায়। এই যে চলন বহিস্থ উদ্দীপকের প্রভাবে সমগ্র উদ্ভিদের স্থান পরিবর্তন হচ্ছে, এটাকে আমরা কি বলি? প্যারাটনিক চলন বলি। তাহলে কি বললাম? ট্যাকটিক চলন এক স্থান থেকে অন্য স্থানে, মানে হচ্ছে ট্যাকটিক চলনের ক্ষেত্রে স্থান পরিবর্তন হচ্ছে। এই যে স্থান পরিবর্তন হচ্ছে এক স্থান থেকে অন্য স্থানে, এটাকে আমরা কি বলি? এটাকে আমরা প্যারাটনিক চলন বলি। তাহলে এই প্যারাটনিক চলন কাদের হয়? ক্লামাইডোমোনাস, ভলবক্সের হয়। তাহলে এখানে প্যারাটনিক চলনের বৈশিষ্ট্যগুলো এখানে আমরা পড়ব। সামগ্রিক স্থান পরিবর্তন ঘটে, একদম ঠিক।
উদ্দীপকের উৎস বা গতিপথ অনুসারে চলন ঘটে। একদম ঠিক, উদ্দীপকের উৎস বা গতিপথ অনুসারে চলন ঘটছে। সিলিয়া বা ফ্লাজেলার মাধ্যমে স্থান পরিবর্তন ঘটে। একদম ঠিক, সিলিয়া বা ফ্লাজেলার মাধ্যমে স্থান পরিবর্তন ঘটছে, এটাও ঠিক। এই চলনে বহিস্থ উদ্দীপকের কোনো ভূমিকা নেই। না, বহিস্থ উদ্দীপকের ভূমিকা আছে, যেটা নেই বলছে এটা ভুল নেব। তো এখানে অপশন এ আর অপশন সি দুটো অ্যান্সার সঠিক পাচ্ছি, কিন্তু আরো একটা জিনিস দেখো, উদ্দীপকের উৎস এবং গতিপথ অনুসারে যে চলন হয় সেটা কিন্তু ট্রপিক চলন হয়, কিন্তু উদ্দীপকের উৎস বা গতিপথ অনুসারেও কিন্তু ট্যাকটিক চলন ঘটে। এই জন্য যেহেতু স্থান পরিবর্তনের কথা এখানে বলা আছে, তাহলে এই অপশনটাও নেব। তাহলে এ, বি, সি এই তিনটে অপশন এখানে ঠিক। এ, বি, সি তিনটে অপশন এখানে রাইট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। তো এখানে আরো কোশ্চেন রয়েছে, সেই কোশ্চেনটাতে আমরা যাচ্ছি। সুন্দরী গাছের শ্বাসমূলের মাটির উপরে চলে আসা এক প্রকারের কি চলন? সুন্দরী গাছের শ্বাসমূলের মাটির উপরে যে চলে আসা, এটা এক প্রকারের কি চলন? তো সুন্দরী গাছের শ্বাসমূল মাটির উপরে চলে আসছে, এইভাবে আমি বুঝিয়েছিলাম। তাহলে এটা অভিকর্ষের বিপরীতে কাজ করছে। তাহলে অভিকর্ষের বিপরীতে কাজ করলে আমরা কি বলবো? অভিকর্ষ প্রতিকূলবর্তী চলন। তাহলে অভিকর্ষ প্রতিকূলবর্তী চলন বলতে পারি। আর একটা কথা বলতে পারি, এটা আলো যেদিকে, এইদিকে আলো রয়েছে, সূর্য রয়েছে, এই দিকেই যাচ্ছে, তাহলে এটাকে আমরা আলো অনুকূলবর্তীও চলন বলতে পারি। আবার মাটির নিচের দিকে জল রয়েছে, অভিকর্ষের নিচের দিকে জল, জলের বিপরীতে এটা বাড়ছে, তাহলে এটাকে আমরা জল প্রতিকূলবর্তী চলনও বলতে পারি। তাহলে এখানে অপশন এ, অপশন বি, অপশন সি, অপশন এ, অপশন বি আর অপশন সি তিনটে অপশন এখানে সঠিক অ্যান্সার। তিনটে অপশন হবে রাইট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে, আবার তোমরা যখন এইগুলো পড়ছো, এগুলোকে আরো সুন্দরভাবে প্র্যাকটিস করার জন্য তোমাদেরকে আমি বলবো প্লে স্টোরে যাবে, প্লে স্টোরে গিয়ে লার্ন মাইল লিখে সার্চ করবে, আমাদের এই অ্যাপটি পাবে। তোমরা অনেক অ্যাপ ব্যবহার করো পড়াশোনার জন্য, এই লার্ন মাইল অ্যাপ ইনস্টল করবে। সমস্ত বিগত বছরের কোশ্চেন, ডেইলি প্র্যাকটিস, ফ্রি টেস্ট, ফ্রি ম্যাটেরিয়াল এখানে তোমরা পাবে। এখানে তোমরা প্র্যাকটিস করো, পরীক্ষার জন্য নিজেকে প্রস্তুতি করো, এগুলো ফ্রিতে পাবে। অবশ্যই পড়াশোনাটা ঠিকঠাক করো। প্লে স্টোরে গিয়ে শুধুমাত্র লার্ন মাইল লিখে সার্চ করবে, লার্ন মাইল লিখে সার্চ করলে আমাদের এই অ্যাপটি পাবে। এই অ্যাপটি ইনস্টল করে এগুলো তোমরা প্র্যাকটিস করবে। আর এর আগে যতগুলো ক্লাস করেছি আমি, এর আগে আমি কনসেপচুয়াল ক্লাস করিয়েছি উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়া প্রদান থেকে, এবং এখন আমি এমসিকিউ কোশ্চেন প্র্যাকটিস করালাম। এইভাবে প্রত্যেকটি সাবজেক্টের ক্লাস আমরা প্লেলিস্ট আকারে সাজিয়ে দিয়েছি। তোমরা চ্যানেলে ভিজিট করে প্লেলিস্ট চেক করবে, প্লেলিস্টে প্রত্যেকটি ক্লাস পরপর পেয়ে যাবে। প্লেলিস্ট চেক করো, প্রত্যেকটি ক্লাস পরপর পেয়ে যাবে। আর যারা পেইড ব্যাচে যুক্ত হতে চাও, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আমাদের সঙ্গে যোগাযোগ করে নেবে। তো আজকের ক্লাস এই পর্যন্ত। যারা ক্লাসগুলো দেখলে ক্লাসে একটি করে লাইক করে নিজেদের প্রেজেন্টটা দিয়ে দেবে। আজকের মতো এই পর্যন্ত, পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে। চ্যানেল যদি সাবস্ক্রাইব করে রাখো, সর্বপ্রথম তোমার কাছে ক্লাসের নোটিফিকেশন চলে যাবে। তোমরা অবশ্যই মনোযোগ সহকারে পড়ো। বিগত বছরের কোশ্চেনের সাপেক্ষে কি কি কোশ্চেন পরীক্ষায় আসতে পারে তার উপর আমরা কিন্তু এই সিরিজটা শুরু করেছি। সম্পূর্ণ সিরিজ আমরা কিন্তু পরীক্ষার আগে পর্যন্ত কমপ্লিট করব। অবশ্যই আমাদের সঙ্গে জুড়ে থাকো। ওকে।